আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি রূপসানা আক্তার, সহকারী শিক্ষক, দি ফ্লাওয়ার্স কেজি এন্ড হাই স্কুল, মৌলভীবাজার। সম্মানিত অভিভাবক মণ্ডলী, সুপ্রিয় সহকর্মী বৃন্দ, যে যেখানে বসে আজকের এই ক্লাস দেখছেন এবং দেখবেন, সবাইকে সালাম, শুভেচ্ছা ও শুভকামনা জানাচ্ছি। আজকে আমার ক্লাস নবম শ্রেণীর জীববিজ্ঞান। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই ভালো আছো, নিরাপদে আছো, সুস্থ আছো, ঘরেই আছো। চতুর্থ অধ্যায় থেকে জীবনী শক্তি বিষয়বস্তু আজকে আমার তৃতীয় ক্লাস। গত দুই ক্লাসে আমি জীবনী শক্তি সম্পর্কে তোমাদের ধারণা দেওয়ার চেষ্টা করেছি, এটিপি এর ভূমিকা সম্পর্কে আলোচনা করেছি। গত ক্লাসে আমি সালোক সংশ্লেষণ বিক্রিয়া সম্পর্কে বোঝানোর চেষ্টা করেছি এবং সালোক সংশ্লেষণের আলোক পর্যায় সম্পর্কে তোমাদের ধারণা দেওয়ার চেষ্টা করেছি। গত ক্লাসে আমি সালোক সংশ্লেষণের কাঁচামাল সম্পর্কে আলোচনা করেছিলাম। কি কি বলেছিলাম মনে আছে? নিশ্চয়ই মনে আছে তোমাদের। কি বলেছিলাম? সালোক সংশ্লেষণ একটি জৈব রাসায়নিক প্রক্রিয়া। সংজ্ঞা যখন তুমি বলবে তখন কিভাবে বলবে? সালোক সংশ্লেষণ একটি জৈব রাসায়নিক প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ কার্বন ডাই অক্সাইড, পানি, সূর্যের আলো ও ক্লোরোফিলের সাহায্যে গ্লুকোজ বা শর্করা জাতীয় বা কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য প্রস্তুত করে, সেই প্রক্রিয়াকে বলা হয় সালোক সংশ্লেষণ। সালোক সংশ্লেষণকে দুটি পর্যায়ে ভাগ করেছেন ইংরেজ বিজ্ঞানী ব্ল্যাকম্যান। কি কি ভাগে ভাগ করেছেন? আলোক পর্যায় এবং অন্ধকার পর্যায়। আলোক পর্যায়ে কি বলেছিলাম? আলো লাগে নাকি না? আলো লাগবে। অন্ধকার পর্যায়ে বলেছিলাম, অন্ধকার পর্যায়ে কি আলো লাগবে? লাগবে না, তবে আলোর উপস্থিতিতেও ঘটে। এজন্য এর আরেকটা নাম হলো আলোক নিরপেক্ষ পর্যায়। অর্থাৎ আলো এখানে কোনো ফ্যাক্টর না, আলো থাকলেও হবে, না থাকলেও হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসের শিক্ষণফল সালোক সংশ্লেষণের অন্ধকার বা আলোক নিরপেক্ষ পর্যায় ব্যাখ্যা করতে পারবে। আজকের ক্লাসে আমি তোমাদের সালোক সংশ্লেষণের অন্ধকার পর্যায় বোঝানোর চেষ্টা করব, আলোচনা করব। আলোক পর্যায়ে আমরা কি কি দেখেছি? পানি ভেঙে, কিভাবে ভাঙে? সূর্যের আলোর সাহায্যে পানি ভেঙে তিনটি ভাগে ভাগ হয়ে যায়: হাইড্রোজেন আয়ন, ইলেকট্রন এবং অক্সিজেন। অক্সিজেন বাইরে বের হয়ে যায়, ইলেকট্রন এটিপি তৈরিতে কাজে লেগে যায় এবং পাতায় যে এনএডিপি আছে, এনএডিপি কে বিজারিত করে NADPH2 উৎপন্ন করে। এই যে এটিপি এবং NADPH2, এই দুটোকে একসাথে বলা হয় আত্তীকরণ শক্তি। কি বলা হয়? আত্তীকরণ শক্তি। এটিপি এবং NADPH2 কে একসাথে বলা হয় আত্তীকরণ শক্তি। এটিপি তৈরি হয়েছে, এটিপি কোথায় থেকে তৈরি হয়েছে? এডিপি এর সাথে একটি অজৈব ফসফেট মিলিত হয়। এটি আত্তীকরণ শক্তি হিসাবেই জমা থাকে, জমানো শক্তি হিসাবে। আশা করছি তোমরা আলোক পর্যায়ে খুব ভালো ধারণা হয়েছে তোমাদের। এখন আমি তোমাদের অন্ধকার পর্যায়টা বোঝানোর চেষ্টা করব। কার্বন ডাই অক্সাইড এখানে বিজারিত হয় অন্ধকার পর্যায়ে। কিভাবে বিজারিত হয়? কার্বন ডাই অক্সাইড আসে কোথায় থেকে? বায়ুমণ্ডলে যে কার্বন ডাই অক্সাইড আছে, সেই কার্বন ডাই অক্সাইড পত্ররন্ধ্রের ভিতর দিয়ে সেটি প্রবেশ করে কোথায়? প্রবেশ করে কোষে, এবং পত্ররন্ধ্রের ভিতর দিয়ে পাতায় প্রবেশ করে এবং সেখানেই কার্বন ডাই অক্সাইড বিচারিত হয়।
আমরা আলোক পর্যায়ে গত ক্লাসে জেনেছিলাম এটিপি এবং এনএডিপি স্টোর করতে আত্তীকরণ শক্তি এখানে সাহায্য করে। এর সাহায্যেই কার্বন ডাই অক্সাইড বিভিন্ন বিক্রিয়ার মাধ্যমে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য প্রস্তুত করে। কার্বন ডাই অক্সাইড বিজারণের এই গতিপথকে 3 ভাগে ভাগ করা হয়েছে: ক্যালভিন ও ব্যাসাম চক্র, হ্যাচ ও স্ল্যাক চক্র এবং ক্র্যাসোলিসিয়ান অ্যাসিড বিভাগ। এদের মধ্যে তোমাদের বইয়ে দুটির বর্ণনা দেয়া আছে। প্রথম দুটির ক্যালভিন চক্র এবং হ্যাচ ও স্ল্যাক চক্র। আবিষ্কারকের নাম অনুযায়ী কার্বন ডাই অক্সাইড বিজারণের একটি গতিপথের নাম হলো ক্যালভিন ও ব্যাসাম চক্র। ক্যালভিন তার এই আবিষ্কারের জন্য 1961 সালে নোবেল পুরস্কার পান। অধিকাংশ উদ্ভিদে এই প্রক্রিয়ায় শর্করা তৈরি হয় এবং প্রথম তৈরি স্থায়ী পদার্থ হয় ফসফোগ্লিসারিক অ্যাসিড, 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড। যে সকল উদ্ভিদের প্রথম তৈরি স্থায়ী পদার্থ 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড, সে সকল উদ্ভিদকে বলা হয় C3 উদ্ভিদ। আবার বলছি, যে সকল উদ্ভিদের প্রথম তৈরি স্থায়ী পদার্থ 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড, সে সকল উদ্ভিদকেই বলা হয় C3 উদ্ভিদ। এবার আসে আমরা হ্যাচ ও স্ল্যাক বা C4 গতিপথ সম্পর্কে জানবো। আগে বলেছিলাম C3, এখন হলো C4। হ্যাচ ও স্ল্যাক চক্র বা C4 গতিপথ। অস্ট্রেলীয় বিজ্ঞানী 1966 সালে এই গতিপথ আবিষ্কার করেন। তাদের নাম অনুযায়ী এই গতিপথের নাম হলো হ্যাচ ও স্ল্যাক গতিপথ। এই গতিপথের প্রথম তৈরি স্থায়ী পদার্থ হলো 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। যে সকল উদ্ভিদের প্রথম তৈরি স্থায়ী পদার্থ 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, তাদেরকে বলা হয় C4 উদ্ভিদ। অর্থাৎ C4 গতিপথ যে সকল উদ্ভিদে হয় তাদেরকেই বলা হয় C4 উদ্ভিদ। C4 গতিপথের মাধ্যমে কার্বন ডাই অক্সাইড বিজারণ হয় যে সকল উদ্ভিদে, তাদেরকেই বলা হয় C4 উদ্ভিদ। C4 উদ্ভিদে একই সাথে হ্যাচ ও স্ল্যাক এবং ক্যালভিন চক্র সংঘটিত হতে দেখা যায়। অর্থাৎ C4 উদ্ভিদে C3 উদ্ভিদ গতিপথ ঘটে, আবার C4 গতিপথ ঘটে। C3 উদ্ভিদের তুলনায় C4 উদ্ভিদের কার্বোহাইড্রেট উৎপাদনের ক্ষমতা বেশি, অর্থাৎ সালোক সংশ্লেষণ তুলনামূলকভাবে বেশি হয় এবং উৎপাদনও বেশি। উদাহরণ হলো ভুট্টা, আখ, অন্যান্য ঘাস জাতীয় উদ্ভিদ, মোটা ঘাস, অ্যামারান্থাস ইত্যাদি। এবার আমি তোমাদের অন্ধকার পর্যায়ে কিভাবে সংঘটিত হয় C3 গতিপথ আলোচনা করব একটু। বায়ুমণ্ডলে যে কার্বন ডাই অক্সাইড আছে, কার্বন ডাই অক্সাইড পত্ররন্ধ্রের মধ্য দিয়ে পাতায় প্রবেশ করে। পাতায় আছে রাইবোলোজ 1,5 ডাইফসফেট। এই রাইবোলোজ 1,5 ডাইফসফেটের সাথে কার্বন ডাই অক্সাইড মিলে হয় অস্থায়ী 6 কার্বন বিশিষ্ট কিটো অ্যাসিড। আবার বলছি, বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইড পাতা স্থিত রাইবোলোজ 1,5 ডাইফসফেটের সাথে মিলিত হয়ে উৎপন্ন করে 6 কার্বন বিশিষ্ট অস্থায়ী কিটো অ্যাসিড। এই কিটো অ্যাসিড উৎপন্ন হওয়ার সাথে সাথেই ভেঙে যায় এবং কি উৎপন্ন করে জানো? ভেঙে 2 অণু 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন করে। যে সকল উদ্ভিদের প্রথম তৈরি স্থায়ী পদার্থ 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড, সে সকল উদ্ভিদকেই বলা হয় C3 উদ্ভিদ। একটু আগে আমি বলেছিলাম তোমাদের, প্রথম তৈরি স্থায়ী পদার্থ 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড বলেছি। স্থায়ী পদার্থ, এটি বানাতে গেলে শক্তি লাগে।
শক্তি কোথায় পাবে? আলোক পর্যায়ে যে শক্তিটা ছিল জমানো আত্তীকরণ শক্তি হিসাবে এটিপি এবং এনএডিপি H2, সেই আত্তীকরণ শক্তিটাই এখানে এসে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিডকে ভাঙতে সাহায্য করে এবং কি কি উৎপন্ন করে? 3-ফসফোগ্লিসারলডিহাইড ও ডাইহাইড্রোক্সি অ্যাসিটুল ফসফেট। আবার বলছি, প্রথম তৈরি স্থায়ী পদার্থ কি বলেছি? প্রথম তৈরি স্থায়ী পদার্থ হলো 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড। যেহেতু স্থায়ী পদার্থ, এটি ভাঙতে গেলে শক্তি লাগবে, স্থায়ী পদার্থ ভাঙতে হলে শক্তি লাগবে। তাই আত্তীকরণ শক্তি যা আলোক পর্যায়ে তৈরি হয়েছিল এটিপি ও এনএডিপি H2, এই আত্তীকরণ শক্তি এটিপি ও এনএডিপি H2 3-ফসফোগ্লিসারিক অ্যাসিডকে ভেঙে উৎপন্ন করে 3-ফসফোগ্লিসারলডিহাইড ও ডাইহাইড্রোক্সি অ্যাসিটুল ফসফেট। এই যে উৎপন্ন পদার্থ 3-ফসফোগ্লিসারলডিহাইড এবং ডাইহাইড্রোক্সি অ্যাসিটুল ফসফেট, এই দুটি পর্যায়ক্রমিক বিভিন্ন বিক্রিয়ার মাধ্যমে একদিকে শর্করা উৎপন্ন করে আর অন্যদিকে উৎপন্ন করে রাইবোলোজ 1,5-ডাইফসফেট। আবার বলছি, 3-ফসফোগ্লিসারলডিহাইড ও ডাইহাইড্রোক্সি অ্যাসিটুল ফসফেট পর্যায়ক্রমিক বিভিন্ন বিক্রিয়ার মাধ্যমে উৎপন্ন করে একদিকে শর্করা আর অন্যদিকে রাইবোলোজ 1,5-ডাইফসফেট। যে রাইবোলোজ 1,5-ডাইফসফেটের সাথে কার্বন ডাই অক্সাইড এসে মিলিত হয়ে কিটো অ্যাসিড তৈরি হয়েছিল, সেই রাইবোলোজ 1,5-ডাইফসফেট মূলধন হিসেবে এখানে আবার জমা হয়। মনে করো বীজের মতো জমা হয়, যে আবার ফসল উৎপাদন করতে বীজ জমা করে রাখে কৃষকেরা। ঠিক কিভাবে এই শর্করা উৎপন্নের সাথে সাথে কার্বোহাইড্রেট বা গ্লুকোজ উৎপন্নের সাথে সাথে তৈরির সাথে সাথে ওইদিকে রাইবোলোজ 1,5-ডাইফসফেটও তৈরি করতে থাকে। পুনঃসংশ্লেষিত কার্বন ডাই অক্সাইড রাইবোলোজ 1,5-ডাইফসফেট এক অণু কার্বন ডাই অক্সাইড গ্রহণের মাধ্যমে পুনরায় ক্যালভিন চক্রে প্রবেশ করে। তাহলে আমরা কি দেখলাম? যে 6 অণু কার্বন ডাই অক্সাইড হতে এক অণু গ্লুকোজ তৈরি হতে ক্যালভিন চক্র 6 বার ঘুরে। 6 অণু কার্বন ডাই অক্সাইড হতে এক অণু গ্লুকোজ তৈরি হওয়ার সময় ক্যালভিন চক্র 6 বার ঘুরে। আশা করছি সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো এই গতিপথটা কি পড়িয়েছি আমি। এই গতিপথটা কি বলেছেন? C3 গতিপথ। কেন? 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড হলো প্রথম তৈরি স্থায়ী পদার্থ। আশা করছি সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো। আমি তোমাদের এতক্ষণ বুঝালাম অন্ধকার পর্যায়ে। সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো। যারা এখনো নাম লিখনি আমার বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস থেকে কমেন্টে নিজের নাম ও রোল নম্বর অবশ্যই লিখবে। বার্তা দিয়েছি, লিখে আমার মেসেঞ্জারে পাঠিয়ে দিবে। নিয়মিত লেখাপড়া করবে, সুস্থ থাকবে, ভালো থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, বেশি বেশি পানি পান করবে এবং অবশ্যই নিয়মিত পড়ালেখাটা গুছিয়ে রাখবে। হোমওয়ার্ক লিখে আমার মেসেঞ্জারে পাঠিয়ে দিবে। ভালো থেকো। আল্লাহ হাফেজ।